পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন ও বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে আয়োজিত বাংলা শিক্ষা ক্লাসরুম 2024-এ আপনাদের সকলকে স্বাগত। আজকের বিষয় নবম শ্রেণীর ভূগোলের চতুর্থ অধ্যায় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ। এই অধ্যায়ের আগ্নেয় পর্বত, ক্ষয়জাত পর্বত ও মানব জীবনে পর্বতের প্রভাব এই নিয়ে আলোচনা করব। আমি সুদেষ্ণা রায়, ভূগোলের সহকারী শিক্ষিকা, বাণীপীঠ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল, কলকাতা। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা পৃথিবীকে দেখেছো পৃথিবীর ওপর থেকে, কিন্তু যদি আমরা পৃথিবীকে পৃথিবীর বাইরে থেকে দেখি তাহলে দেখতে পাবো যে পৃথিবীর ওপরে কোথাও উঁচু, কোথাও নিচু, কোথাও ঢেউ খেলানো। পৃথিবীর এই বিভিন্ন যে রূপ তাকেই আমরা বলবো ভূমিরূপ। তোমরা এখন স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছ, যে ছবিটা দেখতে পাবে এখন, সেটি হলো পৃথিবীর বাইরে থেকে দেখা পৃথিবীর রূপ। এই পৃথিবীর ভূমির বিভিন্ন রূপকেই আমরা বলি ভূমিরূপ। ভূমিরূপ গঠন হয় দুটি শক্তির দ্বারা। একটা পৃথিবীর ভেতর থেকে আসা আভ্যন্তরীণ শক্তি বা অন্তর্জাত শক্তি, যা কিনা ভূগাঠনিক আলোড়ন, সমস্থিতিক আলোড়ন এইগুলি। আর আরেকটি হচ্ছে পৃথিবীর বাইরে থেকে যে নদী, বায়ু, হিমবাহ, আবহবিকার এই যে কাজগুলি হয়, এই কাজের দ্বারা গঠিত হয় ভূমির বিভিন্ন আকৃতি বা বিভিন্ন রূপ। পৃথিবীর ভূমিরূপকে প্রধান তিনটি ভাগে ভাগ করা যায়। একটি হলো পর্বত, একটি হলো মালভূমি এবং আরেকটি হলো সমভূমি। এই পর্বত, মালভূমি এবং সমভূমিকেই পৃথিবীর প্রধান তিনটি ভূমিরূপ বলা হয়। আমরা আজকে আলোচনা করব এই তিনটি ভূমিরূপের মধ্যে পর্বত যে ভূমিরূপ, সেই পর্বতের আবার চারটি প্রকার রয়েছে: ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, আগ্নেয় পর্বত এবং ক্ষয়জাত পর্বত। আগ্নেয় পর্বত ও ক্ষয়জাত পর্বত আমাদের আজকের আলোচনার মূল বিষয়। তোমাদের আজকে আমরা শুরুতেই একটা ছোট্ট দুটো ভিডিও দেখাবো। খুব ভালো করে ভিডিওটা দেখো। দেখো, এই যে ভিডিওটা এখন চলছে, এখানে দেখো কতগুলো আগুনের গোলা যেন একদম লাফিয়ে লাফিয়ে বেরিয়ে আসছে। আর এই যে অংশটা, এই অংশে দেখো এখানেও আগুনের গোলা নিচ থেকে বেরিয়ে আসছে এবং তারপর সেটা ধীরে ধীরে চারিদিকে ছড়িয়ে পড়ছে। তোমরা জানো যে পৃথিবীর যে অভ্যন্তর ভাগ, সেইখানে তাকে তিনটে ভাগে আমরা ভাগ করতে পারি। একদম উপরের যে অংশ সেটা হলো শিলামণ্ডল, তার পরে রয়েছে গুরুমণ্ডল এবং তার তলায় রয়েছে কেন্দ্রমণ্ডল। গুরুমণ্ডল অর্থাৎ ম্যান্টেল যে অংশটা, সেই অংশে রয়েছে বিভিন্ন খনিজ পদার্থ, যেমন ক্রোমিয়াম, নিকেল, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, সিলিকা। ওই গুরুমণ্ডলের গভীরতায় প্রচন্ড তাপে এইগুলি সান্দ্র বা গলিত অবস্থায় থাকে। আর এরা পরস্পরের মধ্যে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া করে। এই যে রাসায়নিক বিক্রিয়াগুলো করছে, তার ফলে তৈরি হয় পরিচলন স্রোত। একটা শক্তি তৈরি হয় এবং সেই শক্তি পরিচলন স্রোত রূপে প্রবাহিত হয়। এই পরিচলন স্রোত এসে ধাক্কা দেয় শিলামণ্ডলের নিচের অংশে, যে অংশটি মূলত অ্যাস্থেনোস্ফিয়ার নামে পরিচিত। এবং এই অ্যাস্থেনোস্ফিয়ারের ওপরে থাকে পাত। পাত একটি কাল্পনিক বিষয়। মনে করা হয় যে এই পাতের ওপরেই আমাদের শিলামণ্ডলের বিভিন্ন মহাদেশ ও মহাসাগরগুলি অবস্থান করছে।
যদি তোমরা এই ছবিটাকে আরো ভালোভাবে খেয়াল করো তাহলে দেখতে পাবে যে পরিচলন স্রোতটা যখন এখানে এসে ধাক্কা মারছে তখন দেখো পাতগুলো পরস্পর সরে যাচ্ছে, পাতগুলো বিপরীত দিকে, পরস্পরের বিপরীত দিকে সরে যায়, অর্থাৎ এদের মাঝখানে তখন একটা ফাঁক তৈরি হয়ে যায়, যেমন দেখো এখানে তৈরি হয়েছে। এই ফাঁক তৈরি হয়ে যাওয়ার ফলে, অর্থাৎ এই যে পরস্পরের বিপরীত দিকে পাতগুলো সরে গেল, পাতের প্রতিসারী চলন ঘটলো, তখন ওই নিচের থেকে উঠে আসা যে পরিচলন স্রোত সেগুলি কি করে, সেগুলি ওই বিভিন্ন যে খনিজ পদার্থের যে একটা মিশ্রণ তৈরি হয় যাকে আমরা বলতে পারি ম্যাগমা, সেই ম্যাগমাকে শিলামণ্ডলের ভেতর দিয়ে নিয়ে এসে প্রচন্ড শক্তিতে ও বাইরে বেরিয়ে আসে, যেমন দেখো এখানে হয়েছে। এমনকি সমুদ্রের মধ্যেও এগুলি সেখান থেকেও বেরিয়ে আসতে পারে। এই যে বেরিয়ে আসার ঘটনা, এই বেরিয়ে আসার ঘটনাকে আমরা কতগুলো নাম দিই। একে আমরা বলতে পারি অগ্নুৎপাত, যখন সেটা ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে চলে আসছে। অগ্নুৎপাতকে যদি আমরা ভাঙি শব্দটাকে, তাহলে হচ্ছে কি অগ্নি, উৎ এবং পতন, অর্থাৎ আগুন বা আগুনজাত পদার্থ গুরুমণ্ডল থেকে শিলামণ্ডল হয়ে ভূপৃষ্ঠের বাইরে উঠে আসছে। উৎ মানে ওপরে উঠে এলো, এবং ওপরে উঠে এসে চারিদিকে ছড়িয়ে পড়লো পতন। তোমরা এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ, যে ঘটনা ঘটলো এখানে, সেটা হলো অগ্নুৎপাত হলো। এবং যখন এই পরিচলন স্রোতের দ্বারা ম্যাগমা গুরুমণ্ডল থেকে শিলামণ্ডলের ভেতরে উঠে আসে, অর্থাৎ অগ্নি উৎ ওপরে উঠে এলো, গমন করলো, সেটা হচ্ছে অগ্নুদ্গম। অগ্নুদ্গমের ক্ষেত্রে কিন্তু ম্যাগমা বাইরে বেরিয়ে আসে না, ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে না। অগ্নুৎপাতে ম্যাগমা লাভা রূপে বাইরে বেরিয়ে আসে। আর তোমরা যে ভিডিওটা দেখেছিলে যেখানে আগুনের গোলা ভূপৃষ্ঠের বাইরে একদম ফোয়ারার মতন ছড়িয়ে পড়ছে, সেটি হলো আগ্নেয়োচ্ছ্বাস, অর্থাৎ ফোয়ারার মতন যেন আগুনের গোলা বা ম্যাগমা সে যেন ভূপৃষ্ঠের বাইরে এসে ছড়িয়ে পড়ছে। এই যে পৃথিবীর অভ্যন্তর থেকে আগ্নেয় পদার্থগুলো, সেগুলো ভূপৃষ্ঠের বাইরে এসে ছড়িয়ে পড়ে ধীরে ধীরে জমা হয়ে উঁচু হয়ে পর্বত গঠন করছে, এটিকেই বলা হচ্ছে আগ্নেয় পর্বত। পর্বতের আরেকটি সমার্থক শব্দ হলো গিরি, তাই একে বলা হয় আগ্নেয়গিরি বা আগ্নেয় পর্বত। একটা আগ্নেয়গিরির এই অংশগুলো মূলত দেখা যায়। একদম নিচে দেখো আছে ম্যাগমা চেম্বার, অর্থাৎ গুরুমণ্ডলের সেই অংশটা যেইখানে বিভিন্ন খনিজ পদার্থগুলো পারস্পরিক রাসায়নিক বিক্রিয়া করে একসাথে ম্যাগমা গঠন করছে। সেই ম্যাগমা পরিচলন স্রোতের দ্বারা শক্তির প্রভাবে, পরিচলন যে শক্তি তার প্রভাবে উপরে উঠে আসছে। যে রাস্তা দিয়ে সে উপরে উঠে আসে তাকে বলা হয় অগ্নুদ্গমের পথ। এবং তারপরে সে তো প্রচন্ড শক্তিতে বাইরে বেরিয়ে আসছে, যখন সে প্রচন্ড শক্তিতে বাইরে বেরিয়ে আসে তখন সে একটা রাস্তা দিয়ে বা ভূপৃষ্ঠের একটা ফাঁক দিয়ে সে বাইরে বেরিয়ে আসে। প্রথম যে ফাঁকটা দিয়ে সেই ম্যাগমা লাভা রূপে বাইরে বেরিয়ে আসে তাকে বলা হচ্ছে, সেই ফাঁক বা সেই পথটাকে বলা হয় প্রধান জ্বালামুখ। আর তারপরে ওই প্রথমবার বেরিয়ে আসার পরে বা প্রথমবার বিস্ফোরণের পরে বাকি যে ম্যাগমা সেগুলো অন্যান্য রাস্তা দিয়ে বেরিয়ে আসে। অন্যান্য যে রাস্তা দিয়ে বেরিয়ে আসে সেই মুখ, ভূপৃষ্ঠের সেই মুখ বা সেই রাস্তাগুলিকে বলা হয় গৌণ জ্বালামুখ। আমি তোমাদের জন্য একটা ছোট্ট আগ্নেয়গিরির মডেল নিয়ে এসেছি। তোমাদেরই মতন বন্ধুরা এই মডেলটি তৈরি করেছে।
তোমরাও চেষ্টা করলে এটা বাড়িতে তৈরি করতে পারবে। এখানে দেখো, এই যে এটা হচ্ছে আগ্নেয়গিরির একটা মডেল, এবং এইখানে খেয়াল করে দেখো যে এইখানে যে মুখটা রয়েছে, এই মুখটা হচ্ছে প্রধান জ্বালামুখ, এবং এই যে আগ্নেয়গিরি, এই আগ্নেয়গিরি দিয়ে অসংখ্য যে অগ্নুৎগম হয়ে অগ্নুৎপাত ঘটেছে, সেই অগ্নুৎপাতের নিদর্শন এখানে রয়ে আছে। আগ্নেয়গিরি এইরকম দেখতে হয়। এই আগ্নেয়গিরিকে কতটা তার ভেতর থেকে লাভার উদগীরণ হচ্ছে, ম্যাগমার উদগীরণ হচ্ছে, তার উপরে নির্ভর করে আগ্নেয়গিরিকে তিনটে ভাগে ভাগ করা যায়। মূলত তিনটে ভাগে ভাগ করা যায়। একটা হলো জীবন্ত আগ্নেয়গিরি, একটা হলো মৃত আগ্নেয়গিরি, এবং আরেকটা হলো সুপ্ত আগ্নেয়গিরি। দেখো, একদম বাঁদিকের ছবিটা হলো স্ট্রম্বলি আগ্নেয়গিরি। এটা ইটালিতে দেখা যায়, এবং এইখানে জীবন্ত আগ্নেয়গিরি থেকে ক্রমাগত অগ্নুৎপাত হতে থাকে। একদম সেকেন্ডে সেকেন্ডে যাকে বলে, সেরকম ভাবে অগ্নুৎপাত হতে থাকে। যেহেতু এখানে সব সময়ই অগ্নুৎপাত হচ্ছে, যেন এটা একটা সেই মশালের মতন দূর থেকে মনে হয়। এবং এই আগ্নেয়গিরি লক্ষ্য করলে দেখবে, এই আগ্নেয়গিরির সামনে একটা সমুদ্র রয়েছে, এটি হলো ভূমধ্যসাগর। যে কারণে এই আগ্নেয়গিরিকে, এই স্ট্রম্বলি আগ্নেয়গিরিকে ভূমধ্যসাগরের আলোক স্তম্ভ বলা হয়। দিন রাত সব সময় প্রায় এই আগ্নেয়গিরি থেকে অগ্নুৎগম হয়। পাশের যে ছবিটা রয়েছে সেটা হলো জাপানের ফুজিয়ামা আগ্নেয়গিরির। এই আগ্নেয়গিরিটা হচ্ছে সুপ্ত আগ্নেয়গিরি। এই আগ্নেয়গিরি থেকে কিন্তু সবসময় অগ্নুৎপাত হয় না, বেশ কয়েক বছর অন্তর বা কয়েকশো বছর অন্তর এর অগ্নুৎপাত হয়। তবে এই ফুজিয়ামা আগ্নেয়গিরি দেখানোর, তোমাদের যে ছবিটা দেখালাম, দেখো এই ফুজিয়ামা আগ্নেয়গিরিতে তোমরা বরফ দেখতে পাচ্ছ। তোমাদের স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসতে পারে, আগ্নেয়গিরির মাথায় আবার বরফ থাকে নাকি? দেখো, কোথাও বরফ জমবে অথবা জমবে না, সেটা কিন্তু নির্ভর করে সেই যে ভূমি, তার উচ্চতার উপরে। ফুজিয়ামার যে উচ্চতা, সেই উচ্চতায় উষ্ণতা খুবই কম। তোমরা জানো যে উচ্চতা বাড়লে উষ্ণতা কমে যায়। তো ফুজিয়ামা এতটাই উঁচু যে সেখানে সেই উষ্ণতায় বরফ সৃষ্টি হয়ে যায়। ফলে ফুজিয়ামার মাথায় যখন কিনা অগ্নুৎপাত ঘটে না, তখন কিন্তু বরফ দেখা যায়, বিশেষত শীতকালে তো বটেই। আর যখন অগ্নুৎপাত হয়, তখন সেই লাভার প্রভাবে, তার তাপের জন্য এই বরফগুলো আস্তে আস্তে তখন গলতে শুরু করে। কি অদ্ভুত সুন্দর একটা জিনিস না? এরপরে দেখো, যে আগ্নেয়গিরিটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে নারকোন্দাম। নারকোন্দাম আমাদের খুব কাছেই অবস্থিত। নারকোন্দাম আগ্নেয়গিরি আমাদের যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, সেইখানে অবস্থিত। যে সাগরটা তোমরা দেখতে পাচ্ছ, এটি হলো আমাদের অতি পরিচিত বঙ্গোপসাগর। এই নারকোন্দাম যে আগ্নেয়গিরি, সেটা হলো মৃত আগ্নেয়গিরি। মৃত আগ্নেয়গিরির ক্ষেত্রে অগ্নুৎপাত বহু বছর আগে হয়ে গেছে, এবং খুব কাছাকাছি সময়ে হওয়ার কোনো সম্ভাবনাও আর থাকে না। এই জীবন্ত আগ্নেয়গিরি, সুপ্ত আগ্নেয়গিরি, মৃত আগ্নেয়গিরি, এগুলি শ্রেণীবিভাগ করা হয় মূলত অগ্নুৎপাতের যে ফ্রিকোয়েন্সি, সেইটার উপরে নির্ভর করে। পৃথিবীতে যদি আমরা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যাই, তখন আমরা দেখতে পাবো ঠিক এই রকম প্রশান্ত মহাসাগরকে ঘিরে একটা আগ্নেয় বলয় দেখা যাবে। দেখো, এইদিকে রয়েছে আমাদের এশিয়া মহাদেশ,
আর আমাদের যেটা বাঁ দিক সেইখানে রয়েছে এশিয়া মহাদেশ, আর আমাদের যেটা ডান দিক সেখানে রয়েছে উত্তর আমেরিকা মহাদেশ এবং দক্ষিণ আমেরিকা মহাদেশ। এই পুরোটা ঘিরে একটা আগ্নেয় বলয় অবস্থান করে। এখন তোমাদের এটা মনে হতেই পারে যে এই এতটা জায়গা জুড়ে কি করে এরকম ভাবে আগ্নেয় বলয় অবস্থান করে। অর্থাৎ এই জায়গায় যে পাত দেখা যায় সেটা হলো প্রতিসারী পাত, অর্থাৎ একটি পাত আরেকটি পাতের দিকে সরে যাচ্ছে এবং তার ফলে এই জায়গাটাতে অগ্ন্যুৎপাত, অগ্ন্যুদ্গম ইত্যাদি ঘটনাগুলো ঘটছে, যে কারণে জাপানকে বলা হয় ভূমিকম্পের দেশ। জাপানে কিন্তু বছরে বেশ কয়েকবার ভূমিকম্প হয় এবং রিক্টার স্কেলে এর মাত্রা গড়ে 3 থেকে 4 এরকম থাকে। আগ্নেয় পর্বত তো হলো। এবার দেখো যে পর্বতটা আমরা এখানে একটা পর্বতের আমরা ছবি পাচ্ছি, এই পর্বতটা ভঙ্গিল পর্বত হতে পারে, এই পর্বতটা স্তূপ পর্বত হতে পারে, এই পর্বতটা আগ্নেয় পর্বতও হতে পারে। এই পর্বতটা অন্যান্য পর্বতের থেকে একটু আলাদা হয়ে যাবে। কি করে হয়ে যাবে? এই পর্বতের ওপরে যদি নদী, বায়ু, হিমবাহ, আবহবিকার এরা বিভিন্নভাবে কয়েকশো বছর ধরে বা কয়েক কোটি বছর ধরে যদি কাজ করে, তখন এই পর্বতের উপরের যে অংশ সেটা ক্ষয় হয়ে যায়। কিন্তু ক্ষয় হয়ে যাওয়ার পরেও দেখা যায় যে এই পর্বত সে 600 মিটারের বেশি উঁচু হয়েই হয়তো অবস্থান করছে, অনেক ক্ষেত্রে সেটা 1000 মিটারের বেশি উঁচু হয়েও অবস্থান করছে। কারণ আমরা জানি যে পাহাড় আর পর্বত তাকেই বলবো যখন সেটা সমুদ্র পৃষ্ঠ থেকে 600 মিটার থেকে 1000 মিটারের মধ্যে, তখন তাকে আমরা বলবো পাহাড়, আর 1000 মিটারের বেশি হলে তখন তাকে আমরা বলবো পর্বত। তো ওই ক্ষয়ের পরেও দেখা যাবে যে এই যে ভূমিরূপ বা ওই যে ভঙ্গিল পর্বত হোক বা স্তূপ পর্বত হোক বা আগ্নেয় পর্বত হোক, সেটা এরকম ভাবে ওই 600 মিটার বা 1000 মিটারের বেশি উঁচু হয়েই হয়তো অবস্থান করছে। এরকম যদি ঘটনা ঘটে তখন তাকে আমরা নাম দেব ক্ষয়জাত পর্বত বা অবশিষ্ট পর্বত। কেন আমরা বলছি অবশিষ্ট পর্বত? ক্ষয়জাত পর্বত তো আমরা বুঝলাম যে এটা ক্ষয়ের ফলে সৃষ্টি হচ্ছে বলে একে আমরা বলছি ক্ষয়জাত পর্বত। অবশিষ্ট পর্বত আমরা এই কারণেই বলছি কারণ এটি হলো মূল যে ভূমিভাগটা ছিল সেটি ক্ষয়ে যাওয়ার পরে যে অবশিষ্ট অংশটা পড়ে থাকছে সেটা পর্বত হিসাবে পড়ে থাকছে, তাই তাকে আমরা নাম দিচ্ছি অবশিষ্ট পর্বত। আমাদের ভারতের পশ্চিমে রয়েছে আরাবল্লী পর্বত। ভারতের ম্যাপে যদি আমরা দেখে নিই তাহলে অবস্থানটা এইরকম জায়গাতে। এই আরাবল্লী পর্বত কিন্তু আসলে একটা ভঙ্গিল পর্বতমালা হিসাবে সৃষ্টি হয়েছিল। সেই ক্যাম্ব্রিয়ান বা প্রি ক্যাম্ব্রিয়ান যুগে এটা সৃষ্টি হয়েছিল। বর্তমানে এটি একটা প্রাচীন ভঙ্গিল পর্বতমালা তো বটেই, পাশাপাশি এটার শুরুতে, এটা সৃষ্টির সময় যে উচ্চতা ছিল তার থেকে উচ্চতা এখন অনেক কমে গেছে এবং উচ্চতা কমে যাওয়ার জন্য এটিকে আমরা এখন ক্ষয়জাত পর্বত বা অবশিষ্ট পর্বত বলতে পারি। তাহলে আমরা তো জানলাম যে আগ্নেয় পর্বত কাকে বলছে এবং ক্ষয়জাত পর্বত কাকে বলছে। এই যে পর্বত পৃথিবীর উপরের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিরূপ হলো পর্বত। এই পর্বত মানুষের জীবনযাত্রাকে কি কোনোভাবে প্রভাবিত করতে পারে? এসো দেখে নিই কি করতে পারে মানব জীবনে পর্বতের প্রভাব কি।
মানুষ জল ছাড়া বাঁচে না। আর জলের উৎস হচ্ছে কি? বৃষ্টির জল তো বটেই। বৃষ্টির জল ভূমির ওপরে পড়ে নদী রূপে প্রবাহিত হয়। আর আছে হিমবাহ। সেই হিমবাহ বা বরফ গলে নদীর সৃষ্টি হয়। পর্বতে হিমবাহ থাকে, পর্বতের একেবারে উচ্চ অংশে থাকে সেই হিমবাহ বা বরফের চাই। সেইখান থেকে বরফ গলে যায় এবং বরফ গলে নদী রূপে প্রবাহিত হয়, নিত্যবহ নদীর সৃষ্টি হয়। যেমন আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে হচ্ছে গঙ্গা নদী, যমুনা নদী, ব্রহ্মপুত্র নদ, এগুলো সবই হলো নিত্যবহ। তাহলে পর্বত যদি না থাকতো তাহলে তো হিমবাহ থাকতো না, আর হিমবাহ যদি না থাকতো তাহলে এইরকম নিত্যবহ নদীগুলি কি সৃষ্টি হতো? বৃষ্টির জল তো আমরা সারা বছর পাই না। বৃষ্টির জলের দ্বারা যে সৃষ্ট নদীগুলো সেগুলো তো অনিত্যবহ নদী। তাই পর্বত আমাদের জীবনযাত্রায় জলের যে উৎস, সেই উৎস হিসাবে কাজ করে পর্বতের অবস্থান। যে কোনো পার্বত্য অঞ্চল মানেই সেখানে প্রচুর গাছপালা থাকে, আর থাকে কি? অসংখ্য জীব জন্তু, পাখি, পোকা। পার্বত্য অঞ্চল হচ্ছে খুব বন্ধুর অঞ্চল, সেখানে আমরা সবাই পৌঁছতে পারি না, সবাই যেতে পারি না। খুব স্বাভাবিকভাবেই সেখানে যে গাছপালা থাকে তাকে ধ্বংস করে, তাকে কেটে ফেলে প্রচুর বসতি তৈরি করাটা খুব সহজসাধ্য সবসময় হয় না। গাছপালা থাকলেই সেখানে পোকামাকড় থাকবে, জীবজন্তু থাকবে, পাখি থাকবে। ফলে যে কোনো পার্বত্য অঞ্চল জীব বৈচিত্র্যের একটা সমাহার হিসাবে কাজ করে। হিমালয় পার্বত্য অঞ্চল এবং আমাদের দক্ষিণ ভারতে অবস্থিত পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল, সেইখানে জীব বৈচিত্র্যের একটা অসাধারণ সমাহার সেখানে দেখা যায়। এবং পৃথিবীর যে জীব বৈচিত্র্য অঞ্চল, তার অন্যতম দুটি অঞ্চল, সেই তালিকায় দুটি অন্যতম অঞ্চল হচ্ছে আমাদের হিমালয় পার্বত্য অঞ্চল ও দক্ষিণ ভারতের যে পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল সেইটা। আমাদের গরমকালে যারা আমরা সমতল ভূমিভাগে থাকি বা যারা আমরা মালভূমি অঞ্চলে থাকি, তাদের জন্য গরমকালে খুব গরম লাগে। আমরা গরমের ছুটিতে কোথায় যাই? আমরা গরমের ছুটিতেই পাহাড়ে চলে যাই। কেন পাহাড়ে যাই? কারণ পাহাড়ে ঠান্ডা। উচ্চতা বাড়লে উষ্ণতা কমে যায়, পাহাড়ে উচ্চতা বেড়ে যায়, 600 মিটারের বেশি তো বটেই, আরো বেশি হয়। তাই অত উঁচুতে গেলে উষ্ণতা কমে যায়। পার্বত্য অঞ্চল মানেই হলো শীতল জলবায়ু সৃষ্টি করে। আর যদি এমন হয় যে কোনো উঁচু পর্বত সমুদ্রের পাশে অবস্থান করছে, তখন সমুদ্র থেকে উঠে আসা জলীয় বাষ্পপূর্ণ বাতাস ওই পর্বতের গায়ে ধাক্কা লেগে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত ঘটায়। অর্থাৎ যে কোনো পর্বতের অবস্থান সেই অঞ্চলের জলবায়ুকে যথেষ্টভাবে নিয়ন্ত্রণ করে। এগুলো তো গেল প্রাকৃতিক বিষয়। আমাদের মানব জীবনের যে অর্থনৈতিক দিকগুলি, সেগুলোও কিন্তু যে কোনো পর্বত বা পার্বত্য অঞ্চল তার একটা বিশেষ প্রভাব রয়েছে। পার্বত্য অঞ্চল মানেই হচ্ছে বন্ধুর ভূপ্রকৃতি, আর বন্ধুর ভূপ্রকৃতি মানেই হলো খরস্রোতা নদী। এই খরস্রোতা নদীর প্রভাবে কি হয় না, সেখানে জলবিদ্যুৎ তৈরি করা সহজ হয়। যেমন ভাকরা নাঙ্গাল জলবিদ্যুৎ প্রকল্প। পাহাড়ে গেলে আমরা চা বাগান দেখতে পাই, আমরা কমলা লেবু বাগান দেখতে পাই, আপেল, ভুট্টা এই সমস্ত চাষ হয়। পার্বত্য ঢালে ধাপ কেটে, অর্থাৎ পাহাড়ের গায়ে ধাপ কেটে ধাপ চাষ করে বিভিন্ন ধরনের ফসল ফলানো সম্ভব হয়। অর্থাৎ এই যে পার্বত্য অঞ্চল, এই পার্বত্য অঞ্চল কিন্তু কৃষি কাজের ক্ষেত্রেও একটা বিশেষ ভূমিকা নেয়। এমনকি
যে বাগিচা কৃষি অর্থাৎ ছোট ছোট জমির জোত তৈরি করে সেই জমিতে চাষ করা, সেটাও কিন্তু এই পার্বত্য অঞ্চলেই ঘটে থাকে। শিল্প, ধরো এই যে বিভিন্ন যে কৃষিকাজগুলো হচ্ছে, এই কৃষিকাজের উপরে নির্ভর করে বিভিন্ন রকমের শিল্প তৈরি হয়। যেমন চা চাষের উপরে নির্ভর করে চা শিল্প হচ্ছে। আপেল যে চাষ হচ্ছে, শুধুমাত্র কিন্তু আপেলকে আমরা ফল হিসাবে খাচ্ছি না, আপেলের থেকে আপেলের রস অর্থাৎ ফ্রুট জুস তোমরা যেগুলো খাও সেগুলোও তৈরি হচ্ছে। এইগুলোর আধার কিন্তু ওই পার্বত্য অঞ্চল। এছাড়া পর্বতে ঘুরতে যাওয়া তো আছেই, তাই পর্বতের ওপরে নির্ভর করে পর্যটন শিল্প একটা বিশালভাবে গড়ে উঠেছে। আর রয়েছে পার্বত্য অঞ্চলের বিভিন্ন যে জনজাতি, যে আদিবাসী যে জাতিগুলো, তাদের তৈরি করা বিভিন্ন কুটির শিল্পের সমাহার। তবে আমাদের একটা কথা কিন্তু মনে রাখতে হবে, পর্বত আমাদের অনেক কিছু দেয়, কিন্তু পর্বতকেও আমাদের খুব যত্ন করে আগলে রাখতে হবে। আমরা পার্বত্য অঞ্চলে রাস্তা কেটে ঘরবাড়ি বানাচ্ছি, ভূমিকে যেমন তেমন করে খুশি করে কেটে সেখানে রাস্তা বানাচ্ছি, কিন্তু তোমরা দেখেছো যে এই যে পর্বত গঠন, সেটা ভঙ্গিল পর্বত হোক, স্তূপ পর্বত হোক, আগ্নেয় পর্বত হোক, এর প্রত্যেকটার পেছনে কিছু পদ্ধতি রয়েছে, কিছু ধাপ রয়েছে। এগুলি হলো প্রাকৃতিক পদ্ধতি। আমরা আমাদের মতন করে যদি রাস্তা কেটে ঘর বানিয়ে পর্বতের যে রূপ, স্বাভাবিক ভূমির যে রূপ, তাকে যদি নষ্ট করে ফেলি, তাহলে পর্বতের ভারসাম্য নষ্ট হয়ে যাবে। তখন কিন্তু ভূমি ধস সৃষ্টি হবে, বিভিন্ন বিপর্যয় আসবে। তাই এই প্রকৃতির সৃষ্টি যে ভূমির যে স্বাভাবিক রূপ, প্রকৃতি তাকে যেভাবে দিয়েছেন, আমরা তাকে সেইভাবেই কিন্তু তাকে আমরা যত্ন করে রাখব। এই হবে আমাদের অঙ্গীকার। সুতরাং তোমরা নিশ্চয়ই আজকের যে ক্লাস, সেই ক্লাসে কিভাবে আগ্নেয় পর্বত সৃষ্টি হলো এবং কিভাবে ক্ষয়জাত পর্বত সৃষ্টি হলো এবং তারপরে মানব জীবনে পর্বতের যে প্রভাবগুলো, সেগুলো বিস্তারিতভাবে বুঝতে পেরেছ। তোমরা যেখানে ঘুরতে যাবে, সেখানে গিয়ে সেই পর্বতগুলোকে ভালো করে দেখলে পরে তোমাদের এই পড়ার বই বা এই শোনা কথার সাথে সেই জায়গাগুলোকেও কিন্তু মিলিয়ে দেখতে পারবে। সকলে ভালো থেকো। আজকের ক্লাস এই পর্যন্তই।